আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন দাস। প্রথমে সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শহীদ আবু সাঈদ হত্যা মামলার রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য শেষ, আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আগামীকাল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আবারও আপিলের অনুমতি, পরবর্তী শুনানি 21 অক্টোবর। আগামী ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামের পার্কি সমুদ্র সৈকতে নির্মাণাধীন পর্যটন প্রকল্পের কাজ শেষ হবে, জানালেন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ, বিদ্রোহী কবিকে স্মরণে দেশব্যাপী নানা আয়োজন। ডাকসু নির্বাচন ঘিরে জমজমাট ক্যাম্পাস, বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে চলছে প্রচারণা। গাজায় ইসরায়েলি আগ্রাসনে একদিনে আরও ৬৪ ফিলিস্তিনির প্রাণহানি, দামেস্কে তেল আবিবের ড্রোন হামলায় ৬ সিরীয় সেনা নিহত। এবং সার্ফ অনূর্ধ্ব ১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের চতুর্থ ম্যাচে নেপালকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। আগামীকাল আসামিদের সাক্ষ্য গ্রহণ। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ আজ এই মামলার সূচনা বক্তব্য অনুষ্ঠিত হয়। সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এর আগে গত ৬ আগস্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল ২। সূচনা বক্তব্য শেষে তাজুল ইসলাম সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, এই বিচারের মাধ্যমে এমন একটি দৃষ্টান্ত স্থাপন করা হবে যাতে আগামীতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে এ ধরনের হত্যাকাণ্ড ঘটাতে না পারে। রংপুরে শহীদ আবু সাঈদকে হত্যাকাণ্ড এবং সেই সময়ে রংপুরে সংগঠিত যে মানবতা বিরোধী অপরাধ তার বিচার আনুষ্ঠানিকভাবে আজকে শুরু হয়েছে। আগামীকালকেই প্রথম সাক্ষ্য গ্রহণ করা হবে এবং একই সাথে একাধিক সাক্ষী আগামীকালকে আমরা আদালতে প্রডিউস করব, সেটা আমরা আশা করছি। এই বিচারটা হচ্ছে শুধুমাত্র বিচারই নয়, এই রাষ্ট্র এই জাতিকে আগামী দিনে একটা দৃঢ় ভিত্তির উপরে দাঁড় করানোর জন্য, সমাজে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য এই বিচারটা যে প্রয়োজন সেই কথাগুলো আমরা আদালতে তুলে ধরেছি। আমরা এটাও বলেছি যে এই বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ। বাংলাদেশের জনগণ সেটা দেখবেন, দুনিয়ার মানুষ সেটা দেখবেন। এখানে এতটা শক্ত এভিডেন্স আছে, এত সুশৃঙ্খল প্রমাণ আছে যে একটা প্রমাণ আরেকটা প্রমাণকে আরো সুদৃঢ় করেছে। এই প্রমাণ শৃঙ্খলের মাধ্যমে অকাট্য রূপে আমরা প্রমাণ করতে সক্ষম হব যে এই অপরাধীরা গত বছর জুলাই আগস্টে সারা দেশব্যাপী যে মানবতা বিরোধী অপরাধ করেছিল সেই অপরাধের বিচার এবং শাস্তি যে তাদের প্রাপ্য সেটা আমরা আদালতের কাছে প্রমাণ করব। এবং আমরা এর মাধ্যমে আরো নিশ্চিত করব যে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে কোনো শাসক যখন নিজ দেশের জনগণ, বিশেষত তরুণ প্রজন্মকে হত্যা করে, গণহত্যা চালিয়ে দমন পীড়নের চেষ্টা করেছে, এই দিনগুলো যাতে আগামীতে আর কোনো শাসক দেখানোর দুঃসাহস না করেন সেজন্য ন্যায় বিচার নিশ্চিত হওয়া প্রয়োজন, সেটা আমরা আদালতের কাছে বলেছি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। পুনরায় এই বিষয়ে আপিল শুনবেন আদালত। আগামী ২১ অক্টোবর শুনানি অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি নেতৃত্বাধীন ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ আজ এই শুনানি অনুষ্ঠিত হয়। এর আগে সকালে দ্বিতীয় দিনের শুনানিতে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেন,
তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়ে সামরিক সমাধান দিতে চায় না আদালত। তিনি বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে কার্যকর সমাধান চাই আপিল বিভাগ, যাতে এটি বারবার বিঘ্নিত না হয়। প্রধান বিচারপতি আরও জানান, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এটি যাতে সুদূরপ্রসারী প্রভাব রাখে সেটি হবে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও মোহাম্মদ শিশির মনির, আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন করেছে নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, যে কোনো সময় রোডম্যাপ ঘোষণা করা হতে পারে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমানা পুনর্নির্ধারণ বিষয়ে কমিশনের শুনানি অনুষ্ঠিত হয়। সকাল 10টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে শুনানি শুরু হয়। ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদের সঞ্চালনায় শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন, 4 নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজ 18টি সংসদীয় আসনের সীমানার পুনর্নির্ধারণ বিষয়ে শুনানি হয়। এর মধ্যে দিনের প্রথমার্ধে রংপুর ও রাজশাহী অঞ্চলের পঞ্চগড় 1, 2, রংপুর 1, কুড়িগ্রাম 4, সিরাজগঞ্জ 2, 5, 6, পাবনা 1-এর শুনানি শেষ হয়। তৃতীয়ার্ধের ময়মনসিংহ, সিলেট ও ফরিদপুর অঞ্চলের টাঙ্গাইল 6, জামালপুর 2, কিশোরগঞ্জ 1, সিলেট 1, ফরিদপুর 1 ও 4, মাদারীপুর 2 ও 3, শরীয়তপুর 2 ও 3 আসনের শুনানি বেলা 2:30টা থেকে শুরু হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন আজ সকালে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পার্কি সমুদ্র সৈকত পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী ও পর্যটকদের সাথে সমুদ্র সৈকতের সমস্যা নিয়ে কথা বলেন। পরে পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন পার্কি সমুদ্র সৈকত সংলগ্ন পর্যটন মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন নির্মাণ প্রকল্পের কাজ পরিদর্শন করেন। এই সময় পর্যটন সচিব নাসরিন জাহান সহ সংশ্লিষ্ট দপ্তর ও প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, পার্কি সমুদ্র সৈকতে নির্মাণাধীন প্রকল্পের কাজ আগামী ডিসেম্বর মাসের মধ্যে শেষ হবে। এরপর পর্যটন উপদেষ্টা চট্টগ্রাম নগরের সদরঘাটের স্ট্যান্ড রোডের বাংলাদেশ জুট কর্পোরেশনের জায়গা ও স্থাপনা পরিদর্শন করেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে রাজধানী সহ সারা দেশে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন নজরুল সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের পক্ষ থেকে। এই সময় নজরুল চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানবিক ও সম্প্রীতির সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। শাহেদ জাহিদির প্রতিবেদন। সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে দ্রোহের কবি, প্রেমের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলে ফুল হাতে ভক্ত অনুরাগীরা শ্রদ্ধা জানানো হয় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং রাজনৈতিক দলের পক্ষ থেকে। কবির সমাধিতে ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসা জানায় সংস্কৃতি মন্ত্রণালয়, বাংলা একাডেমি এবং নজরুল ইনস্টিটিউট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিভিন্ন হলের শিক্ষার্থীরা এই আয়োজনে অংশ নেন। অসাধারণ বৈচিত্র্যময় তার জীবন, কবি নজরুলের যে সার্বজনীনতা এবং তার যে প্রাসঙ্গিকতা, সেটি যে কোনো মানুষকেই ছুঁয়ে যায়। প্রেম এবং দ্রোহকে ধারণ করেছেন, মানুষকে ভালোবেসেছেন, মানুষের অফুরন্ত ভালোবাসা পেয়েছেন। শ্রদ্ধা জানাতে এসে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, উন্নত এবং গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূলমন্ত্র কাজী নজরুল ইসলামের চেতনা। জুলাই গণ অভ্যুত্থান সহ জাতীয় আন্দোলন সংগ্রামের অনুপ্রেরণা ছিলেন এই কবি। স্বাধীনতা সংগ্রাম, ব্রিটিশ বিরোধী সংগ্রাম, তার আগে এবং এরপরে 90-এর গণ আন্দোলন এবং সম্প্রতি 1 বছর আগে দুনিয়া কাঁপানো যে গণ অভ্যুত্থান অনুষ্ঠিত হয়েছে দেশে, এই প্রত্যেকটি আমাদের জাতীয় অর্জন, আমাদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামে যার গান এবং কবিতা মানুষকে উদ্বুদ্ধ করেছে, দেশের জনগণকে উদ্বুদ্ধ করেছে, তিনি কবি কাজী নজরুল ইসলাম। সময় মতো অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হলে 15 বছরের বঞ্চিত মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে বলেও মন্তব্য করেন রিজভী। কবির সমাধিস্থলে সমবেত সকলেরই অভিন্ন ভাষ্য, ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে 24-এর গণ অভ্যুত্থান সব সময়ের জন্যই প্রাসঙ্গিক হয়ে আছে কাজী নজরুল ইসলামের সাহিত্য এবং নজরুলের সৃজনকর্ম থেকে প্রাণিত হয়ে দেশ বিনির্মাণে
কাজ করতে হবে বলেও মন্তব্য করেন সমবেত জনেরা। শাহেদ জাহিদি, বিটিভি নিউজ, ঢাকা। বিদ্রোহের কবি, প্রেমের কবি, মানবতার কবি, এই তিন রূপে বাংলা সাহিত্যে অনন্য হয়ে আছেন যিনি, তিনি হলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। উপন্যাস, নাটক, সঙ্গীত আর দর্শনেও নজরুলের অনবদ্য উপস্থিতি বর্ণাঢ্য করে রেখেছে বাংলা সাহিত্যকে। বিস্তারিত শবনাজ স্মৃতির প্রতিবেদনে। অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, মানবতার প্রেম ও সাম্যবাদের চেতনায় দীপ্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ। ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে ১৩৮৩ বঙ্গাব্দের ১২ই ভাদ্র নিভে গিয়েছিল বাংলার সাহিত্য ও সঙ্গীতের এই অনন্য প্রতিভার জীবন প্রদীপ। মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। নজরুলের লেখা গানে তার চাওয়া মতোই তাকে সমাহিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মসজিদের পাশে। পায়ের ধ্বনি বান্দা শুনতে পাবে। একটা ছড়া বা কবিতা কিন্তু নজরুলকে জানানোর জন্য মানে প্রয়োজনীয়তা না, তার প্রয়োজন হচ্ছে তখন সকল জীবন, পরিপূর্ণ জীবনটা নজরুলের যেন সকলে জানতে পারে। এখনও অনেক গল্প কথা হচ্ছে, সেগুলো যেন না হয়। আর আমার আবেদন থাকবে যে কাজী নজরুলকে যেন আমরা সকলের কাছে পৌঁছে দিতে পারি। তিনি তো মানুষের কবি ছিলেন, সকল সময় মানুষকে নিয়ে পথ চলেছিলেন, মানুষকে নিয়ে পথ চলেছেন বলে আজও তিনি অত্যন্ত প্রাসঙ্গিক। ১৩০৬ বঙ্গাব্দের ১১ই জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুরিয়া গ্রামে জন্ম তার। ডাকনাম ছিল দুঃখু মিয়া। কঠিন দারিদ্র্যের সঙ্গী হয়ে বেড়ে ওঠেন নজরুল। মাত্র ২৩ বছরের সাহিত্য জীবনেই রেখে গেছেন অমূল্য সৃষ্টিকর্ম। তার কবিতা ও গান যুগে যুগে মানুষকে শোষণ বঞ্চনার বিরুদ্ধে জাগিয়ে তুলেছে, আবার প্রেম ও সৌন্দর্যের দিশাও দেখিয়েছে। শুধু সাহিত্য নয়, সাংবাদিকতাতেও ছিল তার উল্লেখযোগ্য পদচারণা, যা এখনো অনেকের কাছেই অজানা। কোনো কবি, সাহিত্যিক নজরুলের মতন সাংবাদিকতা বেছে নেননি, কিন্তু বাংলাদেশে তার সাংবাদিক জীবন নিয়ে আলোচনা হয় না। এমনকি বাংলাদেশের যে জাতীয় প্রেস ক্লাব আছে সেখানেও কাজী নজরুল ইসলামের কোনো ছবি নেই, তাঁদেরও কোনো আলোচনার মধ্যে কাজী নজরুল ইসলাম নেই। মানুষের মুক্তির জন্য, অধিকার আদায়ের জন্য সাংবাদিকতা তিনি করেছেন এবং তার পত্রিকা একাই ব্রিটিশ ভারতের সকল আগ্রাসনের বিরুদ্ধে আপোষহীনভাবে সবসময় সোচ্চার থেকেছে। ১৯২২ সালে দৈনিক নবযুগ তিনি সম্পাদক ছিলেন। ১৯২২ সালে ধূমকেতু অর্ধ সাপ্তাহিক পত্রিকা হিসাবে প্রকাশিত হয়েছে। তারপরে তিনি পরিচালনা করেছেন লাঙল পত্রিকা, এটা সাপ্তাহিক পত্রিকা লাঙল, এবং তিনি গণবাণী, সগাত, কল্লোল এইসব পত্রিকার সাথে তিনি জড়িত ছিলেন। স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠার পর ১৯৭২ সালের ২৪ মে নজরুলকে বাংলাদেশে আনা হয়, দেওয়া হয় জাতীয় কবির মর্যাদা ও ধানমন্ডিতে থাকার ব্যবস্থা করা হয় কবির। ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করে। ১৯৭৬ সালে তাকে নাগরিকত্ব দেয় বাংলাদেশ সরকার এবং একই বছরের ২১ ফেব্রুয়ারি ২১ পদকে ভূষিত করা হয় তাকে। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখরে মাত্রের বলবীর। বাংলা সাহিত্য ও সঙ্গীতকে নতুন মাত্রায় পৌঁছে দেওয়া নজরুল আজও সমান প্রাসঙ্গিক। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আর মানবতার প্রেম ছড়িয়ে দিতে তার গান ও কবিতা যুগে যুগে অনুপ্রেরণা যোগাবে, এমন বিশ্বাসী জানাচ্ছেন কবিপ্রেমীরা। শবনাজ স্মৃতি, বিটিভি নিউজ।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে জমে উঠেছে ক্যাম্পাস। সকাল থেকে বিচ্ছিন্নভাবে কয়েকজন পদপ্রার্থী নির্বাচনী প্রচারণা চালান। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 11টা এবং ছাত্রী হলে রাত 10টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন পদপ্রার্থীরা। ক্যাম্পাসের মধুর ক্যান্টিন অপরাজেয় বাংলার সামনে উপস্থিত ছাত্রছাত্রীদের মাঝে বিতরণ করছেন লিফলেট। প্রার্থীরা দিচ্ছেন শিক্ষার্থীদের নানা সুযোগ সুবিধা প্রদানের অঙ্গীকার, তবে বেশ কিছু আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও করেন তারা। আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে কোনো ছাড় না দেওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এখন থেকে আমাদের কাজ হচ্ছে আচরণবিধি কোথাও লঙ্ঘিত হচ্ছে কিনা, এটা আপনারাও আমাদেরকে জানাবেন। আমরা সবাই মিলে নির্বাচনে নেমেছি, সবাই আমাদেরকে সহযোগিতা করলে আমরা যেভাবে আচরণবিধি দিয়েছি সেইভাবে টাস্কফোর্স কাজ করবে এবং কোনো ধরনের লঙ্ঘিত হলে, সেটা প্রমাণিত হলে সেখানে যেভাবে শাস্তির কথা বলা আছে সেগুলো আমরা বাস্তবায়ন করব। এর আগে মঙ্গলবার বিকেলে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এই নির্বাচনে 28 পদের বিপরীতে 471 জন প্রার্থী চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। নির্বাচনে ভোটার সংখ্যা 39,874 জন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু রাজনৈতিক মহল পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করাতে নিত্য নতুন দাবি তুলে ধরছে, যেটাতে বাংলাদেশের মানুষ পরিচিত না। আজ জাতীয় প্রেস ক্লাবে ভাসানী জনশক্তি পার্টি আয়োজিত মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কাজী জাফর আহমদের 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন। ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে দলটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 20 দলের অন্যতম নেতা ছিলেন কাজী জাফর। বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে তিনি দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছেন। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব গণতন্ত্র রক্ষা এবং ফ্যাসিবাদ প্রতিরোধ সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। কিছু সংখ্যক রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্য নতুন দাবি তুলে তুলেছে। আপনি ভোট দেবেন, কাকে ভোট দিলেন আপনি জানেন না, ব্যক্তিকে চেনেন না। এই বিষয়গুলো কিন্তু এখনো আমাদের কাছেই পরিষ্কার না, সাধারণ মানুষের কাছে পরিষ্কার নয়। এইগুলো নিয়ে তারা হুমকি দিচ্ছেন, কথা বলছেন। সুতরাং আমাদের দায়িত্ব হবে, যারা আমরা দেশকে ভালোবাসি, যারা আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, যারা আমরা লড়াই করতে দ্বিধাবোধ করি না, যারা রক্ত দিতে দ্বিধাবোধ করি না, তাদেরকে আজকে আবার ঐক্যবদ্ধ হয়ে এই ন্যূনতম বিষয়গুলোর উপরে একমত হয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। এবার আন্তর্জাতিক সংবাদ। গাজায় 24 ঘন্টায় ইসরায়েলি আগ্রাসনের 13 ত্রাণ প্রার্থী সহ 64 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার অন্যতম লক্ষ্য স্কুল ও হাসপাতালগুলো। 22 মাসের বেশি সময় ধরে হামলা চালিয়ে উপত্যকাটির 90% বেশি স্কুল ধ্বংস করা হয়েছে। এর মধ্যে জাতিসংঘের পরিচালিত স্কুলও রয়েছে। এই স্কুলগুলো এখন পুনরায় নির্মাণ করা ছাড়া আর ব্যবহারযোগ্য অবস্থায় নেই। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA এর সর্বশেষ হিসাব অনুযায়ী ইসরায়েলের হামলায় গাজার 564টি স্কুলের মধ্যে 97% ক্ষয়ক্ষতি হয়েছে, আর 518টি বা 91.8% স্কুলের কার্যক্রম আবার শুরু করার জন্য সেগুলোর পুনরায় নির্মাণ বা বড় পরিসরে সংস্কার কাজের প্রয়োজন। UNRWA এর তথ্য অনুযায়ী সংঘাতের শুরু থেকে গত 18 জুলাই পর্যন্ত গাজার স্কুলগুলোতে প্রায় 10 লাখ মানুষ আশ্রয় নিয়েছেন। এসব স্কুলে ইসরায়েলের হামলায় তাদের মধ্যে অন্তত 836 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 2500-এর বেশি মানুষ। সব মিলিয়ে এখন পর্যন্ত উপত্যকাটিকে 63,000 মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন 1,59,000। এদিকে সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে ইসরায়েলি ড্রোন হামলায় 6 সিরীয় সেনা সদস্য নিহত হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন আল একবারিয়া টিভি জানিয়েছে, দামেস্কে থেকে নিন্দা জানানোর একদিন পরেই নতুন করে ইসরায়েলি হামলা হলো। এদিকে ফের ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী আজ জানিয়েছে যে তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। গাজায় কিছুদিন যুদ্ধবিরতির সময় ইসরায়েলে হামলা স্থগিত ছিল, কিন্তু ইসরায়েল পুনরায় বড় ধরনের অভিযান শুরু করার পর থেকে
হুতিরা আবারও হামলা চালাচ্ছে। ভারতীয় পণ্যে অতিরিক্ত 25% শুল্ক আরোপের আনুষ্ঠানিক নোটিশ জারি করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। আজ রাত 12:01 থেকে এই শুল্ক কার্যকর হয়েছে। এছাড়া আরও 25% পাল্টা শুল্ক বহাল রয়েছে, ফলে মোট শুল্কের পরিমাণ দাঁড়ালো 50%। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ থেকে জারি করা এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রুশ সরকারের যুক্তরাষ্ট্রের প্রতি হুমকির জবাবে এই অতিরিক্ত শুল্ক আরোপ করা হচ্ছে। সেই নীতির অংশ হিসেবে ভারতকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এই শুল্কের ফলে যুক্তরাষ্ট্রে ভারতের পণ্য রপ্তানি ব্যাপক মাত্রায় হ্রাস পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মূলত রাশিয়ার তেল কেনার কারণে যুক্তরাষ্ট্র ভারতের পণ্যে এই অতিরিক্ত শুল্ক আরোপ করেছে, ফলে ওয়াশিংটন ও নয়াদিল্লির সম্পর্কে টানাপোড়েন চলছে। ভারত জানিয়ে দিয়েছে জাতীয় স্বার্থ রক্ষায় তারা ছাড় দেবে না। এদিকে শুল্ক নিয়ে উত্তেজনার মধ্যে ভারত ও যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তারা বৈঠক করেছেন। গতকাল ভার্চুয়াল এই বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ ও গুরুত্বপূর্ণ খনিজ খাতে দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় স্থান পেয়েছে বেসামরিক পরমাণু অংশীদারত্ব শক্তিশালী করা সহ জ্বালানি নিরাপত্তা খাত। দ্বিপক্ষীয় এই বৈঠকে অনুষ্ঠিত হয়েছে 2+2 ইন্টারসেশনাল ডায়ালগ কাঠামোর অধীনে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে দুই পক্ষই প্রতিরক্ষা অংশীদারিত্ব বাড়ানোর বিষয়ে আগ্রহ দেখিয়েছে। এরই মধ্যে রয়েছে ভারত যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা অংশীদারিত্বের 10 বছর মেয়াদী নতুন একটি কাঠামো স্বাক্ষর এবং প্রতিরক্ষা শিল্প, বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত সহযোগিতার অগ্রগতি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বৈঠকে কোয়াড জোটের মাধ্যমে একটি নিরাপদ, শক্তিশালী এবং আরও সমৃদ্ধ ইন্দো প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে। ইউক্রেনের গুরুত্বপূর্ণ দনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে ঢুকে পড়েছে রাশিয়ার সামরিক বাহিনী, এমন কথা স্বীকার করা নিয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী। এমনকি রুশ সেনারা ইউক্রেনের পূর্বাঞ্চলের এই শিল্প এলাকায় নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে বলেও জানিয়েছে তারা। আজ এই প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সমাজ মাধ্যম বিবিসি। দনিপ্রোর অপারেশনাল স্ট্র্যাটেজিক গ্রুপ অফ ট্রপসের ডিরেক্টর ত্রেহুবভ বিবিসিকে বলেছেন, দনিপ্রোপেট্রোভস্কে এটাই প্রথম এ ধরনের বড় আকারের হামলা। তবে তিনি স্পষ্ট করে জানান, রুশ অগ্রযাত্রা থামিয়ে দেওয়া হয়েছে। শেয়ার বাজারের খবর। টানা কয়েকদিন মন্দার পর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মন্দাভাব দেখা দিয়েছে। আজ শেয়ার লেনদেন ও মূল্যসূচক দুটোই কমে গেছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 15,201.69, যা গতকালের চেয়ে শতকরা 0.27 ভাগ কম। এছাড়া সিসি 30-এর মূল্যসূচক দাঁড়ায় 13,382.83, যা গতকালের চেয়ে শতকরা 0.28 ভাগ কম। আজ 243টি কোম্পানির 31,36,492টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 15,62,80,000 টাকারও বেশি। এর মধ্যে 106টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 105টির কমেছে এবং 32টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার খেলার খবর। ফুটবল। সার্ফ নারী অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপের ফিরতি রাউন্ডেও জয়ে শুরু করেছে বাংলাদেশ। ভুটানের থিম্পুর চাং লিমি থাং স্টেডিয়ামে নেপালকে 4-1 গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। ম্যাচে হ্যাট্রিক করেছে সুরভি আকন প্রীতি, অন্য গোলটি থুইনু মারমার। প্রথমার্ধে বাংলাদেশ 2-1 গোলে এগিয়ে ছিল, 3টি গোলেই হয়েছে শেষ 8 মিনিটে। 38 মিনিটে থুইনু মামলার গোলে লিড নেয় বাংলাদেশের মেয়েরা। 45 মিনিটে ব্যবধান দ্বিগুণ করতে সুরভি আকন প্রীতি। ইনজুরির সময় নেপাল একটি গোল করে ব্যবধান 2-1 করে। দ্বিতীয়ার্ধে বাংলাদেশের দুই গোলেই করেন প্রীতি। 71 মিনিটে নিজের দ্বিতীয় ও 86 মিনিটে তৃতীয় গোল করে হ্যাট্রিক পূরণ করেন প্রীতি। প্রথম লেগের শেষ ম্যাচে নেপালের বিরুদ্ধে বাংলাদেশের জয় ছিল 3-0 গোলে। ফিরতি ম্যাচের এই জয় বাংলাদেশকে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে টিকিয়ে রাখল। বাংলাদেশ 9 পয়েন্ট নিয়ে ভারতের সমান্তরালে রয়েছে। বাংলাদেশ পরের ম্যাচ খেলবে ভুটানের বিপক্ষে 29 আগস্ট এবং শেষ ম্যাচ ভারতের বিপক্ষে 31 আগস্ট। পরের ম্যাচে ভুটানকে হারালে বাংলাদেশ শিরোপা লড়াইয়ে নামবে ভারতের বিপক্ষে। সবশেষে আবহাওয়া।
উড়িষ্যা উপকূলের অদূরে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত, আমি আবার বলছি ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে পতেঙ্গ আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যে ৬টা পর্যন্ত চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় আকাশাংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৩ ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় ৫টা ৩৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ১৪ মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত ৩টা ২০ মিনিটে, জোয়ার শুরু হবে সকাল ৯টা ৫৪ মিনিটে। পরবর্তী ভাটা শুরু হবে বিকেল ৩টা ৩৬ মিনিটে এবং জোয়ার রাত ১০টা ৯ মিনিটে।